বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ ঠিক পরীক্ষার আগের মুহূর্তে তোমাদের জন্য একটা বাংলা প্রশ্নপত্র শেয়ার করছি, একদম টপ লেভেলের প্রশ্ন দিয়ে সিলেক্টেড করে এই প্রশ্নটা তোমাদের সামনে শেয়ার করা, এবং আশা রাখছি যে এই প্রশ্নের মধ্যে একাধিক প্রশ্ন তোমরা পরীক্ষাতে কমন পাবে, সেটা এমসিকিউ হোক, এসএকিউ হোক এবং ব্রড টাইপের কোশ্চেন হোক। দেখো, আজকের আলোচনাটা একটু অন্যরকম। পরীক্ষার আগ মুহূর্তে প্রশ্ন দেওয়ার যেটা মূল অর্থ, সেটা হচ্ছে তোমাদের প্রিপারেশন এই মুহূর্তে কেমন রয়েছে তোমরা বুঝতে পারবে। তাছাড়াও ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন, যে প্রশ্নগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেই প্রশ্নগুলো তোমাদের দেখিয়ে দেওয়া। তবে এটুকু গ্যারান্টিতে বলতে পারি, আজকের এই আলোচনার মধ্যে একাধিক প্রশ্ন, সেটা শর্ট কোশ্চেন বলতে পারো বা ব্রড কোশ্চেন বলতে পারো, তোমরা কিন্তু পরীক্ষার হলে কমন পাবে। সময় নষ্ট করবো না, আমরা সরাসরি চলে যাব আমাদের প্রশ্ন এবং উত্তরপত্রে। আমাদের এই প্রশ্নটা কিন্তু সম্পূর্ণ প্রশ্ন মডেল অনুসরণ করে করা, অর্থাৎ তোমরা মাধ্যমিক পরীক্ষায় ঠিক যেমন প্রশ্ন পেতে চলেছো, ঠিক তেমনই প্রশ্ন কিন্তু এই প্রশ্নটা। তো চলো, আমাদের স্বাভাবিক বইয়ে 90 মার্কের প্রশ্ন হবে, 3 ঘন্টা 15 মিনিট সময় থাকবে। তো আমরা কিন্তু যথারীতি 15 মিনিট আগেই কিন্তু আমরা খাতা প্রশ্ন পেয়ে যাব। তারপরে যথারীতি আমাদের সময় পাবো কিছুক্ষণ, তারপরে আমরা যথারীতি ঘন্টা পড়ার পরে আমরা উত্তর লেখা শুরু করব। প্রথম আমরা এমসিকিউ, আমি বলে দিয়েছি, শুধুমাত্র দাগ নম্বর দেবে এবং উত্তরটা লিখবে। যেমন প্রথম প্রশ্ন দেখো আমাদের কি রয়েছে, আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম, বক্তা হলেন ছোটো মাসি, তপনের বন্ধুরা, মেজো কাকি নাকি মেশো। তো উত্তরটা কী হবে তোমরা সবাই জানো। কীভাবে উত্তরটা লিখবো, প্রথমে খাতায় মার্জিন টানলাম, খাতায় মার্জিন টেনে এখানে এক দাগ লিখলাম, আরেকবার একটু দেখিয়ে দিই। প্রথমে খাতায় আমরা মার্জিন টানলাম, মার্জিন টেনে প্রথমে এখানে এক দাগ লিখলাম, এক দাগ লেখার পরে 1.1 লিখে জাস্ট আমাদের যেটা উত্তর, কোনটা আমাদের উত্তর হবে, এখানে গ দাগ, মেজো কাকু, অর্থাৎ 1.1 লিখে তার পাশে গ দাগ দিয়ে উত্তরটা আমরা এখানে লিখে দেবো। এই হলো আমাদের কাজ। পূর্ণ বাক্যে উত্তর দিয়ে সময় নষ্ট করব না। তাহলে প্রথম উত্তরটা কী হলো, প্রথম উত্তরটা হলো মেজো কাকু। পরবর্তী প্রশ্ন, অপূর্বর টাকা কড়ি ছাড়া আর সমস্ত কিছু বেঁচে ছিল কার কৃপায়। অপশানে কী কী রয়েছে দেখো, রামদাসের স্ত্রী, তলওয়ারকার, জগদীশবাবুর নাকি খ্রিশ্চান মেয়েটির। তো উত্তরটা কী হবে, উত্তর হচ্ছে খ্রিশ্চান মেয়েটির, অর্থাৎ উত্তর ঘ দাগ। পরবর্তী প্রশ্নে চলে আসি, সন্ন্যাসী জগদীশবাবুর বাড়িতে ছিলেন 4 দিন, 5 দিন, 7 দিন নাকি 8 দিন। তো উত্তর কদিন, উত্তর হচ্ছে 7 দিন। পরবর্তী প্রশ্ন, সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণবাণী। সভ্যতার শেষ পূর্ণবাণীটি হলো কি, ভালোবাসো, ক্ষমা করো, বিদ্বেষ ত্যাগ করো নাকি মঙ্গল করো। একদম সহজ প্রশ্ন, উত্তর হচ্ছে ক্ষমা করো। পরবর্তী প্রশ্ন, আমরা ভিখারি কত মাস, 6 মাস, 12 মাস, 1 মাস নাকি 2 মাস। তো আমরা ভিখারি কত মাসের, 12 মাসের ভিখারি, সারা বছরের ভিখারি। তো উত্তর 12 মাস। পরবর্তী প্রশ্ন, এবার মহানিশার শেষে, দেখো তোমাদের একটা কথা বলে রাখি, কবিতার লাইন তুলে তুলে প্রশ্ন দেয়, কিন্তু কবিতার লাইনের বাইরে কোনো প্রশ্ন আসে না। কবিতার লাইন, যারা কবিতা ভালো করে রিডিং পড়েছো, তারা কবিতা থেকে কোনো প্রশ্ন তাদের মিস হবে না, কারণ কবিতার লাইন তুলে প্রশ্ন আসবে একদম। যে লাইনটা প্রশ্ন দেবে তার আগের লাইন বা তার পরের লাইনেই উত্তর লুকিয়ে থাকবে, এটুকু ক্লু বলে দিলাম। এবার মহানিশার শেষে, এখানে মহানিশা বলতে কবি কি বুঝিয়েছেন। অপশানে কী কী রয়েছে দেখো, দীর্ঘ রাত্রির শেষে, দীর্ঘ পরাধীনতার শেষে, দীর্ঘ প্রতীক্ষার শেষে, দীর্ঘ কারাবাসের শেষে। তো উত্তরটা কী হবে, কবিতার থিমেটিক যে মিনিং, সেই থিমেটিক মিনিংটাই তোমাকে দিতে হবে। উত্তর হচ্ছে দীর্ঘ পরাধীনতার শেষে, অর্থাৎ উত্তর হচ্ছে খ দাগ। পরবর্তী প্রশ্ন, আমাদের দেশে বৈজ্ঞানিক সাহিত্য রচনা সুসাধ্য হবে যখন এদেশে কি বিজ্ঞান শিক্ষার প্রসার ঘটবে, প্রাথমিক বিজ্ঞান লেখা হবে, পপুলার সায়েন্স লেখা হবে নাকি কোনোটিই নয়। তো উত্তর হচ্ছে যখন বিজ্ঞান শিক্ষার প্রসার ঘটবে, অর্থাৎ উত্তর হচ্ছে ক দাগ। পরবর্তী প্রশ্ন, ফাউন্টেন পেন সংগ্রহ করতেন কে, সত্যজিৎ রায়, শৈলজানন্দ, রবীন্দ্রনাথ নাকি অন্নদাস শঙ্কর। উত্তরটা কী হবে, শৈলজানন্দ। পরবর্তী প্রশ্ন, শুধু আবিধানিক অর্থ প্রকাশ করে কে, অভিধা, লক্ষণা, ব্যঞ্জনা নাকি ত্রিবিধ। শুধু আবিধানিক অর্থ প্রকাশ করে, উত্তর হচ্ছে অভিধা। অভিধা শুধুমাত্র আবিধানিক অর্থ প্রকাশ করে, এটা মনে রাখবে, এসএকিউ এর ক্ষেত্রেও কিন্তু ইম্পর্টেন্ট। নেক্সট, যে সমাসে পূর্বপদের বিভক্তি ও অনুসর্গ লোপ পায়, কথাটা খুব ভালোভাবে বুঝবে। পূর্বপদের বিভক্তি এবং অনুসর্গ লোপ পায়, সেটা কোন সমাসে। যদি তোমরা না বোঝো তাহলে উদাহরণ থেকে সমাস করে 2-1টা প্র্যাকটিস করে দেখবে যে কোন সমাসে পূর্বপদের বিভক্তি এবং অনুসর্গ লোপ পাচ্ছে। উত্তর হবে তৎপুরুষ সমাসে, অর্থাৎ উত্তর গ দাগ। পরবর্তী প্রশ্ন, বাপ বেটাতে পরামর্শ করেছে, এই বাক্যের কর্তাটি হলো, কথাটা খুব ভালোভাবে, কিন্তু প্রশ্নটা একটু টার্নিং কোশ্চেন রয়েছে। বাপ বেটাতে পরামর্শ করেছে, এই বাক্যের কর্তা কি, প্রযোজ্য কর্তা, কেউ কারোর উপরে করাচ্ছে না, ব্যতেরী কর্তা, একই জিনিস, কখনো না, সহযোগী কর্তা নাকি সমুদাতুজ্য কর্তা। সমুদাতুজ্য কর্তা তো হবেই না, কারণ বাপ আর বেটা। তাহলে এক্ষেত্রে এই ধরনের কর্তাগুলোকে বলা হয় সহযোগী কর্তা। ঠিক আছে, মনে রাখবে তো, সহযোগী কর্তা। পরবর্তী প্রশ্ন, বাংলা ব্যাকরণে অকারক পদের সংখ্যা কটি, 2টি, 3টি, 4টি, 5টি। একদম সহজ কোশ্চেন, উত্তর হচ্ছে কটি, উত্তর হচ্ছে 2টি। তাই তো, বাংলা ব্যাকরণে অকারক পদের সংখ্যা 2টি, সম্বোধন আর সম্বন্ধ। সে কি খেলায় খেললো, বুঝতেই পারছো। এই বাক্যের কর্মটি হলো কোন ধরনের কর্ম,
তো অপশানে কী কী রয়েছে? উজ্জ্বকর্ম, গৌণকর্ম, মুখ্যকর্ম নাকি সমধাতুজ কর্ম? তো দেখলেই বোঝা যায় উত্তরটা কী হবে। খেলাই খেললো মানে হচ্ছে সমধাতুজ কর্ম। পরবর্তী প্রশ্ন, জ্ঞান বৃক্ষ পদটির ব্যাস বাক্য কী হবে? জ্ঞান ও বৃক্ষ, জ্ঞানের বৃক্ষ, যা জ্ঞান তাই বৃক্ষ নাকি জ্ঞানরূপ বৃক্ষ? উত্তর হচ্ছে জ্ঞানরূপ বৃক্ষ, রূপক কর্মধারায় সমাস। পরবর্তী প্রশ্ন, যে বাক্যে সাধারণভাবে কোনো কিছুর বর্ণনা বা বিবৃতি থাকে তাদেরকে কি বলা হয়? নির্দেশক বাক্য, অনুজ্ঞাসূচক বাক্য, আবেগসূচক বাক্য নাকি প্রার্থনাসূচক বাক্য? তো উত্তরটা কী হবে? উত্তরটা হচ্ছে নির্দেশক বাক্য। সাধারণভাবে কিছু বর্ণনা বা বিবৃতি থাকলে তাকে বলা হয় নির্দেশক বাক্য। পরবর্তী কোশ্চেন, হলদিয়ার কাছেই দীঘা রেখাঙ্কিত পদটি হলো, এই যে কাছেই যে জায়গাটা রয়েছে এটা কোন পদ? বিভক্তি, উপসর্গ, অনুসর্গ নাকি নির্দেশক? এগুলোকে অনুসর্গ বলা হয়, অর্থাৎ উত্তর হচ্ছে গ দাগ। পরবর্তী প্রশ্ন, সে কলকাতায় গেছে। কলকাতা, কলকাতা মানে তো বোঝা যাচ্ছে এটা স্থান, আর স্থান আর সময় এগুলো বোঝালে কী হবে? স্থানাধিকরণ, অর্থাৎ উত্তর হচ্ছে অধিকরণ কারক, ঘ দাগ। পরবর্তী প্রশ্ন দেখো, এসএ কিউ টাইপের প্রশ্ন স্বাভাবিকভাবে আমাদের পরীক্ষাতে 19টা প্রশ্ন লিখতে হবে। প্রথম প্রশ্ন দেখো কী রয়েছে, আর উঠতে বসতে ঠাট্টা করছে, কী নিয়ে ঠাট্টা করছে? কারণ বাড়িতে তপনের নাম হয়ে গেছে কবি, কথা সাহিত্যিক, কবি, সাহিত্যিক এবং কথাশিল্পী, আর উঠতে বসতে শুনতে হচ্ছে তোর হবে, হ্যাঁ বাবা তোর হবে, এই নিয়েই ঠাট্টা করছে। এবারের মতো মাপ করে দিন ওদের, কে এবং কেন বলেছিল? কারণ পুলিশ সেজে হরিদা দয়ালবাবুর লিচু বাগানে দাঁড়িয়েছিল এবং স্কুলের 4টি ছেলেকে ধরেছিল এবং ভয়ে কেঁদে ফেলেছিল ছেলেগুলো, আর সেই স্কুল মাস্টার এসে সেই নকল পুলিশের কাছে ক্ষমা চেয়ে এই কথাগুলো বলেছিল। ঠিক আছে, তাহলে কে এবং কেন বলেছিল হয়ে গেল। পরবর্তী কোশ্চেন, দয়ার সাগর পরকে সে যদি নিজে খায়নি মিথ্যেবাদী কথাকার? কথাটির বক্তাকে। একদম সহজ কথায় যদি লেখো, কথাটির বক্তা হচ্ছে জগদীশবাবু, কারণ গিরিশ মহাপাত্রের সেই গাঁজা না খাওয়ার পরিপ্রেক্ষিতে কিন্তু বাংলাদেশের পুলিশের যে পদস্থ ব্যক্তি ছিলেন জগদীশবাবু, তিনি কিন্তু এই কথাটা বলেছিলেন। পরবর্তী প্রশ্ন যেটা আছে সেটা কি? আচ্ছা, সে প্রায় কাঁদিয়া ফেলেছিল, উদ্দিষ্ট ব্যক্তির কান্নার কারণ কি? কারণ এটা হচ্ছে তোমার নদের চাঁদের, ঠিক আছে, যে নদীপ্রেমিক নদের চাঁদ তার দেশের যে ক্ষীণস্রোতা নদীটিকে ভালোবেসেছিল, একবার অনাবৃষ্টির বছরে নদীর স্রোতের ধারা পুরো শুকিয়ে যাওয়ার উপক্রম হলে সে কেঁদে ফেলেছিল। এটাই একটু নিজের মতো করে লিখবে, আমি আমার মতো করে বললাম। তাদের লেখা জনপ্রিয় হবে না কেন? আচ্ছা, এটা হচ্ছে বয়স্কদের জন্য যা লেখা হয় তা প্রাথমিক বিজ্ঞানের মতো গোড়া থেকে লিখতে হবে, অথচ যারা বাংলায় বিজ্ঞান লেখেন তারা এ ব্যাপারে মোটেই অবহিত নয়। হ্যাঁ, এই কারণেই তাদের লেখা জনপ্রিয় হবে না, এই কথাটাই বলতে হবে। তারপরে কোশ্চেন, আমি তাকে ছেড়ে দিলাম, তাকে বলতে কাকে বোঝানো হয়েছে? তাকে বলতে এই এখানে তোমার সমাজমনস্ক কবি পাবলো নেরুদার লেখা অসুখী একজন কবিতায় কিন্তু এই মূল কথাটা রয়েছে, সেটা তোমাদের বলে রাখি। আর এখানে যেটা রয়েছে যে আমি তাকে ছেড়ে দিলাম, এখানে তাকে বলতে কিন্তু যেটা বোঝাবে যে প্রিয়তমা রূপী দেশমাতৃকা। কি বললাম, বোঝা গেল? প্রিয়তমা রূপী দেশমাতৃকা, তাকে ছেড়ে দেওয়ার কথা কিন্তু এখানে বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন, পৃথিবী হয়তো গেছে মরে, কবির এরূপ মনে হওয়ার কারণ কি? কারণ পৃথিবী হচ্ছে গতিশীল এবং পার্থিব জগৎও গতিময়, তাই তো? এবং বিশ্বযুদ্ধের যে ভয়ঙ্কর মারণযজ্ঞ হয়েছিল, সেই মারণযজ্ঞে কবি সন্দেহ প্রকাশ করছেন যে অনেকেই হয়তো আর নেই, এবং নিজেদেরও বেঁচে থাকা নিয়ে তিনি সংশয়াত্মক হয়ে আছেন, এভাবেই লিখতে হবে। পরে কোশ্চেন, তার সেই অধৈর্যের সুযোগে কি ঘটল? তার সেই স্রষ্টার অধৈর্যের ফলে ঘন ঘন মাথা নেড়ে সমর্থন জানাতো এবং সেই সুযোগে রুদ্র সমুদ্রের বাহু আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গেল, তাই তো? পরবর্তী প্রশ্ন, কাপিল লঙ্কা কাপিল জলধি কেঁপে ওঠার কারণ কি? তার কারণ হচ্ছে সেই বীরেন্দ্র যখন সেই ভীষণ গর্জন করলো এবং গগনে গগনে সেই টঙ্কার সৃষ্টি করলো, তখন চারিদিকে সমুদ্র কেঁপে উঠেছিল, ঠিক আছে, এবং লঙ্কাও কেঁপে উঠেছিল। পরবর্তী প্রশ্ন, প্রলয়ে কাদের বিনাশ হয়? আচ্ছা, প্রলয়ে কাদের বিনাশ হয়? সেই মহাপ্রলয় ঘনিয়ে এলে যারা জরাগ্রস্ত, মুমূর্ষ এবং যাদের প্রাণশক্তি বিকশিত না করে লুকিয়ে রাখে তাদেরই বিনাশ ঘটে। যাদের প্রাণশক্তি বিকশিত না করে লুকিয়ে রাখে তারাই বিনাশ হয়, এটা কিন্তু মাথায় রাখবে। আচ্ছা, যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। আচ্ছা, তারপরে বাংলায় একটা কথা চালু ছিল, কথাটি কি? কালি কলম মন লেখে 3 জন। পরেরটাতে তাই নিয়ে আমাদের প্রথম লেখালেখি, বক্তার প্রথম লেখালেখি কী নিয়ে? বাঁশের কলম, মাটির দোয়াত, আর ঘরে তৈরি কালি আর কলাপাতা, এই নিয়ে ছিল বক্তার প্রথম লেখালেখি। কলম তাদের কাছে আজ অস্পৃশ্য, কাদের কাছে? পকেটমারদের কাছে। আচ্ছা, 4 খণ্ড রামায়ণ কপি করে একজন লেখক অষ্টাদশ শতকে কত পেতেন? নগদ 7 টাকা, কিছু কাপড় আর মিঠাই পেতেন। আচ্ছা, যে কোনো 8টি প্রশ্নের উত্তর দেবে ব্যাকরণ থেকে। অনুসর্গকে পরসর্গ বলে কেন? কারণ অনুসর্গ বিশেষ্য বা সর্বনামের অনুপদ বা উত্তর পদ রূপে বসে। পরবর্তী প্রশ্ন কি রয়েছে, সম্বন্ধ পদ কাকে বলে? এটা তো একটু লিখতে হবে যে বাক্যের মধ্যে বিশেষ্য বা সর্বনাম পদের ক্রিয়া ছাড়া অন্য বিশেষ্য বা সর্বনাম পদের সঙ্গে সম্পর্ক থাকলে তখন তাকে বলা হয় সম্বন্ধ পদ। আচ্ছা, তারপরের প্রশ্ন, শিশু আর বাড়িরা খুন হলো না। আচ্ছা, শিশু আর বাড়িরা খুন হলো না রেখাঙ্কিত
পদটির কারক সহ বিভক্তি নির্ণয় করো। আচ্ছা, এখানে তো এক মিনিট, এখানে মনে করো রেখাঙ্কিত মাত্র যে পদ সেটা রয়েছে শিশু, তাহলে শিশু আর বাড়িরা খুন হলো না, রেখাঙ্কিত পদটির কারক কী হবে? শিশু হচ্ছে তোমার কর্মকারক হবে, ঠিক আছে? তাহলে কর্মকারকের শূন্য বিভক্তি। পরবর্তী প্রশ্ন, আমরা ভিখারি 12 মাস, রেখাঙ্কিত পদটির ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করো। তাহলে 12 মাস, এ তো বোঝাই যাচ্ছে 12 মাস কোন সমাস? 12 মাস মানে 12 মাসের সমাহার, অর্থাৎ সমাহার দ্বিগু সমাস। আচ্ছা, সমাসের উদ্দেশ্য কী? সমাসের অনেকগুলো উদ্দেশ্য আছে, তার মধ্যে সংক্ষিপ্ত করা, সুন্দর করে লেখা, নতুন নতুন পদ নির্মাণ করা, এর মধ্যে যে কোনো একটা লিখলেই কিন্তু হলো। পরবর্তী প্রশ্ন, সম্বন্ধ তৎপুরুষ সমাস কাকে বলে? উদাহরণ দাও। সম্বন্ধ তৎপুরুষ সমাস কাকে বলে? পূর্বপদের সম্বন্ধের বিভক্তি চিহ্ন তোমার যেগুলোর থাকে বা পূর্বপদের সম্বন্ধের বিভক্তি চিহ্ন লোপ পেলে তাকে সম্বন্ধ তৎপুরুষ বলে। যেমন ধরো বীর পুজো, অর্থাৎ বীরের পুজো, তাই তো? পরবর্তী প্রশ্ন, সহযোগী কর্তা কাকে বলে? তো একটা তো আমরা উদাহরণ দিলামই একটু আগে, বাক্যের ক্রিয়ার দুটি কর্তার মধ্যে সহযোগিতার ভাব বোঝালে তখন তাকে সহযোগী কর্তা বলা হয়। আচ্ছা, তারপরে চলে সব বাক্যাংশ কর্ম কাকে বলে? বাক্যাংশ কর্ম কাকে বলে? কোনো বাক্যের সমাপিকা ক্রিয়াহীন কিছুটা অংশ কর্মরূপে ব্যবহার হলে তখন তাকে বলা হয় বাক্যাংশ কর্ম, তাই তো? তারপরেটা চলে আসো, দ্বিগু ও সংখ্যাপূর্বক বহুব্রীহি সমাসের পার্থক্য কী? আচ্ছা, দ্বিগু সমাস হচ্ছে যেখানে সমষ্টি বা সমাহার বোঝায় সেখানে হয় দ্বিগু সমাস, আর যেখানে সমসমান পদ দুটির কোনোটিরই অর্থ না বুঝিয়ে অতিরিক্ত একটি পদের অর্থ বোঝায় সেখানে সংখ্যাপূর্বক বহুব্রীহি সমাস হয়। পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি, উপমান কর্মধারায় উপমিত কর্মধারায় সমাসের পার্থক্য কী? এটা খুব ভালো করে বুঝে নেবে, আমি বলে দিচ্ছি। উপমানের সঙ্গে সাধারণ ধর্মবাচক পদের সমাসকে উপমান কর্মধারায় সমাস বলে, আর সাধারণ ধর্মের উল্লেখ না করে উপমেয় পদের সঙ্গে উপমানের যে সমাস তাকে উপমিত কর্মধারায় সমাস বলে। ওকে, এবার আমরা চলে আসবো 3 মার্কের যে প্রশ্নগুলো রয়েছে। দেখো, প্রথমে তোমার গল্পের প্রশ্ন, তবে কিছু উপদেশ শুনিয়ে যান, বক্তাকে তিনি কি উপদেশ দিয়েছিলেন? নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে, সে কে? বিদ্রোহের কারণ কি? তারপর কবিতা থেকে 3 মার্কের প্রশ্ন, আমাদের পথ নেই কোনো, পথ বলতে কবি কি বুঝিয়েছেন? কবির এমন আশঙ্কার কারণ কি? হাই বিধি বাম মম্ম প্রতি, বক্তাকে তিনি একথা বলেছেন কেন? এবার 5 মার্কের প্রশ্ন, গল্প থেকে অদল বদল গল্পের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতির যে চিত্র ফুটে উঠেছে তা আলোচনা করো। তারপরে পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে, অলৌকিক ঘটনাটি কি? কার মধ্যে এমন ভাবনার উদয় হয়েছিল? সে এমন অলৌকিক ঘটনা উপভোগ করতে পারেনি কেন? তারপরে কোশ্চেন, কম বেশি 150টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। অস্ত্র ফেলো, অস্ত্র রাখো পায়ে, কার উদ্দেশ্যে এই আবেদন? আবেদনটির তাৎপর্য বুঝিয়ে দাও। আরেকটা প্রশ্ন, তোরা সব জয়ধ্বনি কর, কাদের উদ্দেশ্যে কবির এই আহ্বান? এই আহ্বানটি কবিতায় বারবার পুনরাবৃত্তি ঘটেছে কেন? তা সবিস্তারে লেখো। প্রবন্ধ থেকে প্রশ্ন, আমরাও কালি তৈরি করতাম নিজেরাই, কিভাবে কালি তৈরি করতেন তা প্রবন্ধ অনুসারে লেখো, এবং এই কথাটি সকল লেখকের মনে রাখা উচিত, বক্তাকে সকল লেখকের কি মনে রাখা উচিত? নাটক থেকে প্রশ্ন একটা লিখতে হবে, বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না, কাদের উদ্দেশ্যে কথা বলেছে, তাদের কাছে এমন আবেদনের কারণ কি, এবং ওর নিঃশ্বাসে বিষ বক্তাকে যার সম্পর্কে বলেছে তার চরিত্র বৈশিষ্ট্য আলোচনা করো। এবার করির প্রশ্ন 3টে থাকবে, 2টো লিখতে হবে। প্রথম প্রশ্ন, আমার বিরুদ্ধে চার্জগুলো স্পষ্ট করে চিঠিতে বলা নেই, কে কখন কথা বলেছিল, তার বিরুদ্ধে ওঠা চার্জগুলো একে একে লেখো। নেক্সট, হঠাৎ তার চোখে ভেসে উঠল সত্য সংখ্যাটি, কখন সংখ্যাটি ভেসে ওঠে, তার কাছে এই সংখ্যাটির তাৎপর্য কী? নেক্সট, এটা বুকের ভেতর পুষে রাখুক, বক্তাকে কাকে লক্ষ্য করে কথা বলেছে, বুকের মধ্যে কি পুষে রাখার কথা বলা হয়েছে এবং কেন? এবার বঙ্গানুবাদ দিয়েছে, হোয়াটস হ্যাভ এ লট অফ পাওয়ার, শব্দের অনেক গুরুত্ব রয়েছে, অনেক ক্ষমতা রয়েছে। দে ক্যান হেল্পস অর হার্ট মানে সাহায্য করতে পারে, দুঃখও দিতে পারে। ব্লেস অর কার্স মানে আশীর্বাদও করতে পারে, অভিশাপও দিতে পারে। আনকাইন্ড ওয়ার্ড ডু এ লট অফ হার্ম, আনকাইন্ড ওয়ার্ড মানে বাজে শব্দ বা অদয়ালু শব্দ বা খারাপ শব্দ। ডু এ লট অফ হার্ম অনেক প্রকার, মানে হার্ম মানে কি? ক্ষতিকারক। কাইন্ড ওয়ার্ডসে ডু এ লট অফ গুডস, যেগুলো ভালো শব্দ সেগুলো সবসময় প্রাচুর্যে ভরা, মানে সুন্দর প্রাচুর্যে ভরা বা ভালো প্রাচুর্যে ভরা। উই ক্যান স্পলিশ এ ফ্রেন্ডস হ্যাপিনেস বাই অ্যান আনকাইন্ড ওয়ার্ডস, বাট cheer up a sad heart with a kind word which costs নাথিং। তো তোমরা করতে পারবে। নেক্সট আমরা চলে আসছি সংলাপে। পথ নিরাপত্তা বিষয়ে দুই বন্ধুর মধ্যে একটি কাল্পনিক সংলাপ। নেক্সট, প্রতিবেদন, জলের অপচয় রোধ সচেতনতা শিবির বিষয়ে একটা প্রতিবেদন রচনা করো। রচনা রয়েছে বিজ্ঞান অভিশাপ না আশীর্বাদ, তারপরে হচ্ছে পরিবেশ দূষণ ও তার প্রতিকার, শিক্ষা বিস্তারে গণমাধ্যমের ভূমিকা এবং বাংলা ঋতু বৈচিত্র্য। তো যেগুলো দিয়েছি তার মধ্যে কমন বেশিরভাগ সবই, তার বাইরে আর কিছু নেই। তো প্রশ্নটা কিন্তু খুবই ট্যালেন্টেড একটা কোশ্চেন, একটু কঠিন টাইপের কোশ্চেনটা, তবুও তোমাদের সামনে শেয়ার করলাম, কারণ একটু কঠিন যদি প্রশ্ন হয় তাহলে এরকমই পাবে। আর এর আগেও একটা প্রশ্ন আমরা শেয়ার করেছিলাম, সেই প্রশ্নটাও একটু দেখে রেখো, এবং এই প্রশ্নগুলো প্র্যাকটিস করলে আশা করি এর মধ্যেই তোমরা কমন পেয়ে যাবে, কোনো রকম কোনো সমস্যা নেই। আর শর্টগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রয়োজনে আরও একবার শুনে একটু মনে রাখার চেষ্টা করো। তো আজকের মধ্যে এখানে শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, ধন্যবাদ।